বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ কায়সার আলী, সহকারী শিক্ষক, গণিত ও বিজ্ঞান, আলোকডিহি জেবি বিশ্ববিদ্যালয়, শ্রীরবন্দর, দিনাজপুর। সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ও আদাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো তোমরা বাড়িতেই সকলেই অবস্থান করতেছো, বাড়িতেই থাকো, এটাই আমি আশা করি। তো তোমরা সকলেই জানো যে ইতিমধ্যে আমাদের ভার্চুয়াল ক্লাসের কার্যক্রম শুরু হয়েছে। আমরা এই ক্লাসগুলো সঠিকভাবে পরিচালনা করে যাচ্ছি। তো তোমাদের প্রতি আমার একটি চাওয়া যে তোমরা অবশ্যই ক্লাসগুলো ভালোভাবে দেখবে, ভালোভাবে ক্লাসগুলো মনোযোগের সহিত শুনবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমি আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের ক্লাস নিব। তো ক্লাসের শুরুতেই আমি একটু ক্লাসটি অন্যভাবে শুরু করতে চাই। তো শুরু করা যাক, আসলে আমি কিভাবে শুরু করতে চাচ্ছি ক্লাসটা। তো ক্লাসটি আমি গানের দুটি চরণ দিয়ে শুরু করতে চাচ্ছি। একটু রিফ্রেশ হওয়া যাক, অনেক দিন থেকে আসলে রিফ্রেশ হওয়া যায়নি, তোমাদের সাথে সাক্ষাৎও তেমন হয়নি। তো শুরু করা যাক। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো তোমাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। তো আসলে আমাদের এই গানের যে চরণ আছে, এই চরণের মতোই আসলে আমাদের বর্তমান জীবন ব্যবস্থা। আমরা আসলে একলাই চলতেছি, আসলে আমরা একলাই বসে বসে ঘরে পাঠদান করতেছি। আসলে এভাবে আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাব। তো শুরু করা যাক। আমরা এখন শুরু করি মূল বিষয় নিয়ে। তো আমার কাছে তোমরা দেখতেছো, আমার কাছে একটি প্লেট রয়েছে। প্লেট, এটা একটা প্লেট আছে আমার কাছে। তো এই প্লেটটা, এটা একটা পদার্থ। এই পদার্থটি যদি আমার হাত থেকে পড়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে? এটা ভেঙে যাবে। তো ভেঙে যাওয়ার পরে এটা কিসে পরিণত হবে? এটা টুকরায় পরিণত হবে। তারপরে টুকরাগুলোকে যদি আমরা আরও ভাঙি, ভাঙতে ভাঙতে একসময় দেখা যাবে এগুলো আরও ছোট ছোট টুকরায় পরিণত হবে। ছোট ছোট টুকরাগুলোকে যদি আরও আমরা হাতুড়ি দিয়ে ভারী দেই তাহলে এগুলো দেখা যাবে একসময় ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হবে। কিসে পরিণত হবে? ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হবে। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হওয়া, এই ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত যে হওয়া, এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোর নাম কি তোমরা কি বলতে পারবা? অবশ্যই তোমরা বলতে পারবা। আসলে হয়তো তোমরা বুঝছো আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোর নাম হচ্ছে অণু ও পরমাণু। তো অণুকে ভাঙলে কি পাওয়া যায়? পরমাণু পাওয়া যায়। আজকের পাঠের যে বিষয়, এটা হচ্ছে পরমাণুর গঠন। পরমাণুর পরমাণুর গঠন।
পরমাণুর গঠন, এটা ষষ্ঠ অধ্যায়ের আলোচনা, পরমাণুর গঠন। তো পরমাণু গঠনে আমি আজকে যে আলোচনাটা করব সেটি হচ্ছে পরমাণুর ধারণার বিকাশ ও গঠন। আসলে কোন সময়ে কোন বিজ্ঞানী পরমাণু সম্পর্কে কি ধারণা দিয়েছেন, কি মতবাদ দিয়েছেন, কি ধারণা পোষণ করেছেন, এবং কোন বিজ্ঞানী পরমাণু সম্পর্কে কোন মডেল প্রস্তাব করেছেন, এই আলোচনাগুলোই কিন্তু আমি আজকে করব। তো পরমাণু, তো আসলে পদার্থের যে ক্ষুদ্রতম যে কণা আছে এগুলো মেনলি কিন্তু হচ্ছে অণু পরমাণু দ্বারা গঠিত। আমরা জানি যে একাধিক পরমাণুকে ভাঙলে অণু পাওয়া যায়, একাধিক পরমাণুর সমন্বয়ে অণু গঠিত হয়, আবার অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়। তো এখানে পরমাণুর গঠন নিয়ে আলোচনা করাতে অবশ্যই এখানে অণু বিষয়টা কিন্তু আসবেই। আসলে অণুকে ভাঙলেই কিন্তু আসলে পরমাণু পাওয়া যায়। তো পরমাণু এমন একটি ক্ষুদ্র কণা, এই ক্ষুদ্র কণা আমরা যদি দেখতে চাই তাহলে অতি শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও কিন্তু এই পরমাণুকে দেখা কিন্তু সম্ভব নয়। এটা দেখতে হলে ইলেকট্রন মাইক্রোস্কোপের দরকার। তো পরমাণু এত ক্ষুদ্র কণা যে আমরা যদি পরমাণুকে প্রায় 10 কোটি পরমাণুকে যদি আমরা একটি লাইনে যদি রাখি, একটি রেখায় যদি আমরা রাখি, একটি রেখায় 10 কোটি পরমাণুকে যদি আমরা একটি রেখায় রাখি, তাহলে তার দৈর্ঘ্য হবে মাত্র 8 ইঞ্চি, 8 ইঞ্চি দৈর্ঘ্য হবে। অর্থাৎ এর দৈর্ঘ্যটা হবে 1.25 সেন্টিমিটার। তাহলে চিন্তা করে দেখো আসলে পরমাণু কত ক্ষুদ্র কণা। এই পরমাণু সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী ও দার্শনিকগণ নানা ধরনের ধারণা পোষণ করেছেন। তার মধ্যে একজন বিজ্ঞানী ছিলেন, গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস নামে একজন বিজ্ঞানী ছিলেন। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, আমি ওনার নামটা লিখতেছি, ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস ডেমোক্রিটাস ইনি খ্রিস্টপূর্ব 400 অব্দে, তোমাদের কাছে বই নিশ্চয়ই আছে, তোমরা বইতে একটু ভালো করে দেখে নিবা। খ্রিস্টপূর্ব 400 অব্দে 400 অব্দে 400 অব্দে অব্দে এই 400 অব্দে ডেমোক্রিটাস পরমাণু সম্পর্কে একটি মতবাদ ব্যক্ত করেন। তো আসলে 400 অব্দে কথাটা হচ্ছে যীশুখ্রিস্টের জন্মের পূর্বের যে সময়টা ছিল, এই সময়টাতে বর্তমানে যে আমরা সাল বা বছর বলি, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের পূর্বের সময়টাতে সাল বা বছরকে অব্দ বলা হতো। এজন্য তোমাদের এখানে বইতে লেখা আছে 400 অব্দে, অর্থাৎ 400 সালে যীশুখ্রিস্টের জন্মের পূর্বে, খ্রিস্টপূর্ব বলা আছে। তাহলে এই সময়টাতে ডেমোক্রিটাস পরমাণু সম্পর্কে একটি মতবাদ ব্যক্ত করেন। সেই মতবাদটি হচ্ছে, ডেমোক্রিটাস বলেন যে সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা অবিভাজ্য। সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা অবিভাজ্য। অবিভাজ্য মানে হচ্ছে যাকে ভাঙা যায় না, যাকে ভাঙা যায় না। তিনি 400 অব্দে কিন্তু এই মতবাদটি দেন, যাকে ভাঙা যায় না। তিনি এই কথাটি
তিনি এর নাম দেন পরমাণু বা অ্যাটম। তিনি এর নাম দেন পরমাণু, পরমাণু বা অ্যাটম, পরমাণু বা অ্যাটম। ডেমোক্রিটাস বলেন সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা অবিভাজ্য, তিনি এর নাম দেন পরমাণু বা অ্যাটম। অ্যাটম কথাটি তিনি নিয়ে এসেছিলেন একটি গ্রিক শব্দ থেকে। এই গ্রিক শব্দটা ছিল অ্যাটমস থেকে, অ্যাটমস, অ্যাটমস, অ্যাটমস শব্দ থেকে তিনি অ্যাটম কথাটি নিয়ে এসেছিলেন। অ্যাটমস শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য, যাকে ভাঙা যায় না। তাহলে আমরা ডেমোক্রিটাসের তথ্য অনুসারে, মত অনুসারে আমরা এটা বলতে পারি যে আসলে পরমাণু ভাঙা যায় না। তাহলে কি ভাঙা যায় না? পরমাণু ভাঙা যায় না। পরমাণু, পরমাণু ভাঙা, ভাঙা যায় না। ডেমোক্রিটাসের কথায় আমরা কিন্তু এটা এই সিদ্ধান্তে আসতে পারি যে পরমাণু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা অবিভাজ্য, অর্থাৎ একে ভাঙা যায় না। ঠিক ওই সময়ে অর্থাৎ ডেমোক্রিটাসের সমসাময়িক আরও দুজন বিজ্ঞানী ছিলেন। ডেমোক্রিটাসের সমসাময়িক সময়ের আরও দুজন বিজ্ঞানী ছিলেন। একজনের নাম ছিল এরিস্টটল আর একজনের নাম ছিল প্লেটো। এরা এই ডেমোক্রিটাসের যে তত্ত্বটা আছে, এই ডেমোক্রিটাসের যে মতবাদটা আছে পরমাণু ভাঙা যায় না, এটি সম্পর্কে দ্বিমত পোষণ করেছিলেন। দ্বিমত, ডেমোক্রিটাসের মতের সাথে কিন্তু একমত হতে পারেননি। এরিস্টটল বলেছিলেন, এরিস্টটল, 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 এরিস্টটল এরিস্টটল পরমাণু সম্পর্কে যে মতবাদটি দিয়েছিলেন যে পরমাণু হচ্ছে নিরবচ্ছিন্ন, নিরবচ্ছিন্ন, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কথা বলেছিলেন, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস এই কথাটি বলেছিলেন। অর্থাৎ কন্টিনিউয়াস কথাটির অর্থ আছে যে একে যতই ভাঙা যাক না কেন, একে বলতে পরমাণুকে, একে যতই ভাঙা যাক না কেন পরমাণু অর্থাৎ পদার্থ ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর হতে থাকবে, অর্থাৎ ছোট হতে আরো ছোট, আরো ছোট, আরো ছোট, এরকম হতে থাকবে আর কি। এরিস্টটল ডেমোক্রিটাসের কথার দ্বিমত এভাবে পোষণ করেছিলেন এবং তারা আর কিছু বলেননি, এরকম সুনির্দিষ্ট ব্যাখ্যা দেননি যে পরমাণুকে ভাঙলে কি কি পাওয়া যাবে, এরকম কথা কিন্তু তারা বলেননি। শুধু বলছে কন্টিনিউয়াস, অর্থাৎ পরমাণুকে ভাঙলে ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর হতে থাকবে, ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর হতে থাকবে। তো এইরকম করতে 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 দেখা যায় অনেক দিন কেটে যায়। তখন 1803 সালে জন ডাল্টন নামে একজন বিজ্ঞানী আবার পরমাণু সম্পর্কে মতবাদ দেন, ধারণা পোষণ করেন। 1803 সালে, 1803 সালে, 1803 সালে জন ডাল্টন, জন ডাল্টন, জন ডাল্টন নামে একজন বিজ্ঞানী পরমাণু সম্পর্কে ধারণা দেন আবারও। তিনি বলেন যে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। ডাল্টন যে কথাটি বলেন, পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা
যাকে ভাঙা যায় না। ডাল্টন এই কথাটি বলেন। তাহলে ডাল্টনের কথা অনুযায়ী বোঝা গেল এটাই যে ডাল্টন যে কথাটি বললেন সেই সময়ে বলেছিলেন সেই কথাটি এই ডেমোক্রিটাসের কথার সাথে কিন্তু মিলে যায়। তো পরমাণু যে আছে, পরমাণুকে ভাঙা যায় না। আর এরিস্টটলের যে কথাটা ছিল সেটা হচ্ছে পরমাণু ভাঙা যায়, পরমাণু ভাঙা যায়, এটা এরিস্টটলের ছিল। তো আমরা যখন জন ডাল্টন পরমাণু ভাঙা যায় না, এটি অনেক পরীক্ষা নিরীক্ষা গবেষণা করে পরীক্ষালব্ধ জ্ঞানের ভিত্তিতে জন ডাল্টন যখন এই কথাটি বলেন তখন সকলেই জন ডাল্টনের এই তত্ত্বটি গ্রহণ করে। আসলে জন ডাল্টন যে পরমাণু সম্পর্কে মতবাদটি দিয়েছিলেন এটি জন ডাল্টনের তত্ত্ব নামেও কিন্তু পরিচিত। তখন মানুষ চিন্তা করলেন যে আসলেই মনে হয় ঠিক, যেহেতু ইনি অনেক গবেষণা অনেক পরীক্ষা নিরীক্ষার পরে আবার এই কথাটি বললেন এবং যেহেতু এটি ডেমোক্রিটাসের কথার সঙ্গে মিলে যায়, ডেমোক্রিটাসও ওই কথাই বলে গেছেন যে পরমাণু ভাঙা যায় না, তখন এই জন ডাল্টনের এই পরমাণুর যে তত্ত্বটা আছে এই তত্ত্বটা কিন্তু জন ডাল্টনের এই তত্ত্বটা সকলেই কিন্তু গ্রহণ করে। ফলে এই এরিস্টটলের যে মতবাদটা আছে, এরিস্টটল এবং প্লেটোর, এটা কিন্তু পরিত্যক্ত হয়ে যায়, পরিত্যক্ত হয়ে যায়। তাহলে এই অবস্থায় চলতে চলতে পরবর্তীতে আবারও অনেক বিজ্ঞানী অনেক গবেষক বিভিন্ন পরমাণুর মডেল প্রস্তাব করেন, বিভিন্ন মডেল প্রস্তাব করেন। তার মধ্যে দুজন বিজ্ঞানী ছিল রাদারফোর্ড এবং বোর। এই রাদারফোর্ড এবং বোরের মডেলের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি পাওয়া যায়, রাদারফোর্ড এবং বোর। তো রাদারফোর্ড বলেন, রাদারফোর্ড তার সহকর্মীদের নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা গবেষণা করে তার পরীক্ষালব্ধ জ্ঞানের ভিত্তিতে রাদারফোর্ড তার সহকর্মীদের নিয়ে এই সিদ্ধান্তে আসেন যে ধনাত্মক আধানযুক্ত কণা ও ভর একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ। আমি আবার বলতেছি, রাদারফোর্ড তার সহকর্মীদের নিয়ে যে পরমাণু সম্পর্কে যে মতবাদটি দেন সেটি ছিল যে ধনাত্মক আধানযুক্ত কণা ও ভর একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ। তিনি এর নাম দেন নিউক্লিয়াস, তিনি এর নাম দেন নিউক্লিয়াস। পরে আরও তিনি ব্যাখ্যা দেন যে নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন ও নিউট্রন এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে ইলেকট্রন, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে ইলেকট্রন। তবে রাদারফোর্ড এবং বোরের মধ্যে একটু সীমাবদ্ধতা ছিল। রাদারফোর্ড কিন্তু নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলেননি। পরে বোর এটাতে যোগ করেন যে ইলেকট্রনগুলো যে আছে এই ইলেকট্রনগুলো কিন্তু নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। তো আমি একটি পরমাণুর মডেল তোমাদের ছবিতে দেখিয়ে দিলে তোমরা হয়তো আরও জিনিসটা ভালোভাবে ক্লিয়ার হবে, তোমাদের কাছে পরিষ্কার হবে। তো দেখা যাক, আমি তোমাদের একটা পরমাণুর মডেল দেখাই দেই। পরমাণুর মডেল এখানে আমি নিয়ে এসেছি পরমাণুর মডেল। তো পরমাণুর মডেল এখানে হিলিয়াম পরমাণুর গঠন দেখানো হয়েছে, তোমরা দেখো ভালো করে, লক্ষ্য করে হয়তো বোঝা যাচ্ছে। তো রাদারফোর্ড ও বোরের কথা সূত্রানুসারে এটা আরও আমি পরিষ্কার করে তোমাদেরকে দিচ্ছি যে এটা একটা পরমাণুর গঠন। এই পরমাণুতে
কেন্দ্রে যে আছে, কেন্দ্রেতে এইটা হচ্ছে নিউক্লিয়াস। এইটা নিউক্লিয়াসের মধ্যে রয়েছে প্রোটন এবং নিউট্রন আছে। আর এই নির্দিষ্ট কক্ষপথ যে আছে, এই নির্দিষ্ট কক্ষপথ অর্থাৎ ইলেকট্রন চলার রাস্তা, এই ইলেকট্রনগুলা কিন্তু এই নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। এটা কিন্তু বোর বলেছেন নির্দিষ্ট কক্ষপথের কথা, রাদারফোর্ড কিন্তু নির্দিষ্ট কক্ষপথের কথা বলেননি। রাদারফোর্ড শুধু বলেছেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলা ঘোরে। তো এটাই পরিষ্কার যে নিউক্লিয়াসের কেন্দ্রে থাকে কে থাকে? প্রোটন থাকে, নিউট্রন থাকে। প্রোটনকে পি দ্বারা সূচিত করা হয় আর ইলেকট্রনকে ই। তো প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণা। প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণা এবং প্রোটনের ভর অনেক বেশি। আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত কণা, এটা ভর অনেক কম, নগণ্য, অতি নগণ্য। আর নিউট্রন যে আছে, নিউট্রনটা হচ্ছে, এগুলো হচ্ছে নিরপেক্ষ কণা। তাহলে আমরা এটাই পরিষ্কার করে বলতে পারি, পরিশেষে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি, বিভিন্ন বিজ্ঞানী দার্শনিকদের গণের কথা শোনার পরে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি পরিশেষে, যেহেতু রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের গ্রহণযোগ্যতা, রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেলের গ্রহণযোগ্যতা যেহেতু সবচেয়ে বেশি, এনার কথায় আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে পরমাণুকে ভাঙা যায় এবং পরমাণুকে ভাঙলে আরও কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণা, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়। তার মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে, নিউক্লিয়াসে থাকে, অর্থাৎ পরমাণুর কেন্দ্রে অবস্থান করে এবং ইলেকট্রনগুলা নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। এটাই আমরা কিন্তু পরিশেষে কিন্তু বলতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠটি তোমাদেরকে আমি যতটুকু চেষ্টা করেছি বোঝানোর জন্য, একটি চিত্র তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি শেষে। তো আমি আশা রাখি তোমাদের হয়তো একটু হলেও এটা কাজে লাগবে। তো তোমরা বাড়িতে আরও পাঠটি ভালোভাবে দেখবে, বই খুলে দেখবে, আমার কথাগুলোর সাথে একটু মিল করে দেখবে যে কথাগুলো কতখানি আমি সঠিক বললাম। তো পরিশেষে আমি তোমাদের একটি বাড়ির কাজ দেই। বাড়ির কাজটা হচ্ছে, তোমরা এই বাড়ির কাজটি করবা যে পরমাণুর ভরের প্রায় পুরোটাই নিউক্লিয়াসে থাকে। পরমাণুর ভরের প্রায় পুরোটাই নিউক্লিয়াসে থাকে। এই কথাটির অর্থ তোমরা বুঝিয়ে লিখবে আর কি। এটা পরবর্তীতে তোমাদের সাথে আমার যখন সাক্ষাৎ হবে তোমরা আমাকে এটি দেখিয়ে নিবে। তো পরমাণুর ভরের প্রায় পুরোটাই নিউক্লিয়াসে থাকে, অর্থাৎ এই যে ভরটা যে আছে, যেহেতু প্রোটনের ভর বেশি, অনেক বেশি, প্রোটনের ভর অনেক বেশি, ইউরেনের ভর তো নেই, তাই প্রোটন যেহেতু নিউক্লিয়াসের কেন্দ্রে যেহেতু অবস্থান করে, তাহলে এইভাবে তোমরা প্রশ্নের উত্তরটা কিন্তু লিখে রাখবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তা আজকে এ পর্যন্তই শেষ। তো পরিশেষে তোমাদেরকে আমি একটা কথাই বলবো, তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করবে সব সময়। ভিড় বা সমাবেশ এড়িয়ে চলবে, যেহেতু করোনা নামক বৈশ্বিক মহামারীতে আমরা সবাই কিন্তু আছি। আমাদের অবশ্যই একটু সাবধানে চলাফেরা করতে হবে, সাবধানে চলতে ফিরতে হবে এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক অবশ্যই পরবা
এবং বাড়িতে আসার পর অবশ্যই সাবান দিয়ে বারবার হাত ধোবা, 20 সেকেন্ড ধরে তোমরা অবশ্যই হাত ধোবে এবং পড়াশোনার কাজটা তোমরা সঠিকভাবে চালিয়ে যাবে, এই আশা ব্যক্ত করে আমি আমার পাঠদান এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।